ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ভেক্টরের সেকেন্ড ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসটাতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদিও আমি বারবার করে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যেটুকু, তার শেষ অংশটুকু ছিল সমান ভেক্টর কী বা কাকে বলে এবং বিপরীত ভেক্টর কাকে বলে। তো তারপরের অংশ থেকেই আমি আজকে শুরু করছি। প্রথম যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে সমরেখীয় বা এক রেখীয় ভেক্টর কাকে বলবো। মনে রাখবে, যদি কতগুলি ভেক্টরের ক্রিয়ারেখা একই হয়, ক্রিয়ারেখা একই হয় মিন্স পরস্পরের সমান্তরাল হয়, ভেক্টরগুলি পরস্পরের সমান্তরাল, তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা বলবো একরেখীয় ভেক্টর। এক্ষেত্রে ভেক্টরগুলির ক্রিয়ারেখা পরস্পর সমান্তরাল বলছি, তার মানে এটা নয় যে ভেক্টরগুলির অভিমুখ একই হতে হবে, সেটা বিপরীতমুখীও হতে পারে। চলো খাতা পেনে দেখা যাক। মনে করো এগুলো কতগুলি ভেক্টর। তোমরা দেখতে পাচ্ছ যে এই ভেক্টরগুলির মান প্রত্যেক রকম, সবার ভিন্ন ভিন্ন মান, এবং এরা কেউ একইমুখী আছে, কেউ বিপরীত অভিমুখী আছে, কিন্তু এদের ক্রিয়ারেখাগুলো পরস্পরের সমান্তরাল। তাই এই ভেক্টরগুলিকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর বা সমরেখীয় ভেক্টর। এ প্রসঙ্গে তোমাদের একটা জিনিস বলি, ধরো আমি জ্যামিতিক পদ্ধতিতে কোনো একটি ভেক্টরকে সূচিত করলাম। মনে করো এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। কোনো একটা ভেক্টর ওয়েস্ট টু ইস্ট কাজ করছে। আমি এই ভেক্টরটিকে যদি সরিয়ে এদিকে করি, বা এখান থেকে এখানে না সরিয়ে যদি এখান থেকে আমি নিচে নামিয়ে নিই, বা পেছন দিকে নিয়ে আসি, বা এখান থেকে সরিয়ে উপরে তুলে দিই, তাহলে কিন্তু মনে রাখবে যে ভেক্টরটা কিন্তু অপরিবর্তিত থাকছে। এই প্রথম ভেক্টর হচ্ছে এটা, তারপর এখান থেকে আমি সেটা এখানে নিয়ে আসতে পারি সরিয়ে, বা এর সমান্তরাল করে সরিয়ে এখানে নিয়ে যেতে পারি, বা এর সমান্তরাল করে সরিয়ে এখানে নিয়ে আসতে পারি, বা এখানে নিয়ে আসতে পারি। সব ক্ষেত্রেই কিন্তু এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এরা সবাই একই ভেক্টর, সেম ভেক্টর এটা। কিন্তু যদি আমি এই ভেক্টরটাকে সরিয়ে আমি এই পজিশনে অবস্থান করাই, দেখো এই ভেক্টরটির যা মান, এই ভেক্টরটির মান একই, কিন্তু দেখো ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ফলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা এখন আর সেম ভেক্টর থাকলো না, সেম ভেক্টর থাকলো না। যদি ভেক্টরটির মান অপরিবর্তিত রেখে আমরা অভিমুখটাও অপরিবর্তিত রাখতে পারি, তাহলে ভেক্টরটা কিন্তু অপরিবর্তিত থাকলো, অর্থাৎ ভেক্টরটার কোনো পরিবর্তন ঘটলো না, বা সেম ভেক্টর থেকে গেল। অর্থাৎ এই এটা 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 এই সমস্ত ভেক্টরই কিন্তু এই ক্ষেত্রে সেম ভেক্টর, বাট এই ভেক্টরগুলোর সঙ্গে এই ভেক্টরটা সেম ভেক্টরটা নয়, কারণ মান একই হলেও অভিমুখ আলাদা হচ্ছে। আবার আমি এই ভেক্টরটাকে যদি ঘুরিয়ে নিই, এই রকম ডিরেকশনে করে নিই, তাহলে কিন্তু ভেক্টরটার মান একই থাকলেও সেটার অভিমুখ কিন্তু বিপরীত দিকে হয়ে যাচ্ছে। তাই এটা আর এটা বিপরীত ভেক্টর। শুধু এটা নয়, এই সমস্ত ভেক্টরগুলির সাপেক্ষে এই ভেক্টরটি হবে বিপরীত ভেক্টর। এবার চলে আসি একতলীয় ভেক্টর। যদি কতগুলি ভেক্টরের ক্রিয়ারেখা একটা সমতলে হয়, তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা বলবো একতলীয় ভেক্টর। মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টর তিনটি কিন্তু একটা সমতলে অবস্থান করছে, তাই এদেরকে বলবো একতলীয় ভেক্টর। এখন যদি এরকম হয়, এই ভেক্টরটাকে আমি এখন এইরকম করে দিলাম, বা একটা এরকম করে দিলাম, ঠিক এইরকম, তাহলে কি আমি এই ভেক্টর তিনটিকে কি একই তলে অবস্থান করাতে পারবো? পারবো না। তাহলে এই ভেক্টর তিনটি কিন্তু
সমতলীয় বা একতলীয় ভেক্টর হলো না। কতগুলি ভেক্টরকে যদি আমরা একটি মাত্র সমতলে অবস্থান করাতে পারি তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা বলবো একতলীয় বা সমতলীয় ভেক্টর। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ডিয়ার স্টুডেন্টস। প্রথমেই বলি যে যোগ, ভেক্টরের যোগ বা লব্ধি। দেখো স্কেলার যোগ আমরা যেভাবে করে থাকি বা স্কেলার রাশির যোগ আমরা যেভাবে করে থাকি, ভেক্টর রাশির যোগ কিন্তু সেইভাবে আমরা করতে পারি না। মনে করো একটা বস্তুর উপরে তুমি 5 ডাইন বল প্রয়োগ করলে এবং তোমার কোনো এক বন্ধু 7 ডাইন বল প্রয়োগ করলো। তাহলে আমি যদি এখন বলি যে বস্তুটির উপরে মোট ইফেক্টিভ ফোর্স বা কার্যকরী বল কতটা প্রযুক্ত হলো, তোমরা একজন প্রয়োগ করেছো 5 ডাইন, একজন প্রয়োগ করেছো 7 ডাইন। তোমরা হয়তো ভাবতে পারো যে 5 আর 7 12 ডাইন কার্যকরী বল ওর উপর প্রযুক্ত হলো। না, এই 7 + 5 = 12, এটা তো তোমরা স্কেলার রাশি যোগ করলে, এটা স্কেলার কোয়ান্টিটির যোগফল হলো। কিন্তু বল বা ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির যোগ এইভাবে স্কেলার পদ্ধতিতে করা যায় না। ভেক্টর রাশি যোগ করার জন্য 3টি পদ্ধতি আছে, মনে রাখবে 3টি পদ্ধতি আছে। একটি হচ্ছে ত্রিভুজ পদ্ধতি, নাম্বার 1 ত্রিভুজ পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে সামান্তরিক পদ্ধতি বা সামান্তরিক সূত্র, আর 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। আমরা আগে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করব, পরে বহুভুজ সূত্রটা নিয়ে আলোচনা করব। মনে করো এই একটা বস্তু, এইখানে একজন বল প্রয়োগ করলো 5 ডাইন, আর এই দিকে একজন বল প্রয়োগ করলো 7 ডাইন। ডিয়ার স্টুডেন্টস, একটু অবজার্ভ করো যে আমি এই রেখাটাকে কিন্তু একটু বড় নিয়েছি, কারণ এর মানটা বেশি। এটা হচ্ছে 5 ডাইন। এক্ষেত্রে আমরা এই দুটো বলকে বা ভেক্টর রাশিকে প্রকাশ করলাম জ্যামিতিক পদ্ধতিতে। অর্থাৎ এখান থেকে এইটুকু, এর আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত দূরত্বটা হবে 7 একক এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হবে তোমার 5 একক। ঠিক আছে, এই যে দুটো বল প্রযুক্ত হলো এই বস্তুটির উপরে, এখন প্রশ্নটা হচ্ছে বস্তুটি কোন দিকে মুভ করবে, কোন দিকে বস্তুটি সরবে। তোমরা স্বাভাবিকভাবে বলতে পারো যে বস্তুটি এই দিকে সরবে বা এই দুটোর মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেলে সরবে। ঠিক আছে, এই যে দুটো ভেক্টর রাশি বা বল প্রযুক্ত হলো বস্তুটির উপরে, এর ফলে এই দুই বলের প্রভাবে বস্তুটির উপর কতটা কার্যকরী বল প্রযুক্ত হলো সেটা আমরা নির্ণয় করব। এটা তোমরা স্বাভাবিক নিয়মে 5 + 7 = 12 ডাইন করতে পারো না, করা যাবে না। তার জন্য আমাদের এই 3টি পদ্ধতি একে একে ধাপে ধাপে আমরা অনুসরণ করব এবং এই দুটো বলের যে ইফেক্টিভ ফোর্স বা লব্ধি বল বা এই দুটো বলের যে যোগফল, ভেক্টর যোগ, এখানে যোগ বলতে ভেক্টর যোগ, এই ভেক্টর যোগ করে যেটা পাবো, এই দুটো বলের যে কার্যকরী ফল যেটা পাবো সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি, সেটাও কিন্তু বল, তারও একটা দিক থাকবে। ইফেক্টিভ ফোর্সটার একটা কার্যকরী মান পাবো এবং যেহেতু সেটা ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তারও একটা দিক পাবো, সেই লব্ধিটার, সেই যোগফলটার। এবং সেই লব্ধি বা যোগফলটার অভিমুখ যেদিকে থাকবে বস্তুটি কিন্তু সেই দিকেই চলতে শুরু করবে। তাহলে চলে এসো ত্রিভুজ সূত্র কি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র।
আমি যে কোনো একটা ত্রিভুজ নিলাম, যে কোনো একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের একই ক্রম বলতে কি বোঝায়? এ বি, বি সি, সি এ, এটা হলো বাহুগুলির একই ক্রম। আমি যদি বলি এ বি, বি সি, এ সি, তাহলে কি হলো? এ বি, বি সি একই ক্রম হলো, কিন্তু যখন এ সি বলছি সেটা কিন্তু হয়ে গেল বিপরীত ক্রম। ঠিক আছে, এই ত্রিভুজটার যে কোনো দুটো বাহু দ্বারা দুটো সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করো। মনে করো এই বাহু দ্বারা আমি একটা ভেক্টরকে প্রকাশ করেছি, ভেক্টর পি। একই ক্রমে, মানে এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার সিতে যাও, একই ক্রমে আরও একটা ভেক্টরকে প্রকাশ করলাম, মনে করো ভেক্টর কিউ। এই দুটো ভেক্টর কিন্তু সমজাতীয় হতে হবে। সমজাতীয় মিনস হয় দুটোই বল, বা দুটোই বেগ, বা দুটোই ওজন, বা দুটোই ত্বরণ, বা দুটোই সরণ, এই হচ্ছে ব্যাপার। দুটো একই জাতীয় ভেক্টর রাশি। তাহলে দেখো একই ক্রমে আমি নির্দেশ করলাম, একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে মানে ও দিকে আমি সূচিত করলাম। যদি করতে পারি তাহলে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রম মানে এই এ বি থেকে বি সি, এটা একই ক্রম হয়ে গেল। এবার আমি সি এ চলে যাই, তাহলে সেটা টোটালটাই একই ক্রম হয়ে গেল। কিন্তু বিপরীত ক্রমে গৃহীত মানে এ সি, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি মানে এ সি, এই বাহুটি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করবে। আমি তাহলে বিবৃতিটা কি বলবো? বলবো কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত যে কোনো দুটি বাহু দ্বারা যদি দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে সূচিত করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধি ভেক্টরকে মানে ও দিকে সূচিত করবে। তাহলে এটা যেহেতু লব্ধি, ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে যে ভেক্টরটাকে আমরা লব্ধি ভেক্টর বলবো সেটাকে সবসময় ডবল অ্যারো দিতে হবে, ডবল অ্যারো। এবং এখানে আমরা দিয়ে দেবো এটা আর, যেহেতু পি কিউ এটা স্মল দিয়েছি, আরটাকেও স্মল দিই আর। তাহলে এই ক্ষেত্রে ভেক্টর আর ইজিক্যাল টু হবে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। মনে করো এটা আমার কিন্তু হলো। এর মনে করো যে এইদিকে একটা ভেক্টর সূচিত হয়ে আছে, একটা ভেক্টর এইদিকে সূচিত হয়ে আছে। তাহলে একটা কাজ করো, আমি ভেক্টর দুটোর অবস্থান এইভাবে দেখিয়েছি। আমি বলেছিলাম কোনো একটি ভেক্টরকে তার দৈর্ঘ্য বরাবর সরালে তার কোনো পরিবর্তন ঘটে না, বা তার সমান্তরালে সরিয়ে নিয়ে আসলেও কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই ভেক্টরটাকে আমি ড্র করি এইভাবে। দেখো এইটার সাথে এটা সমান্তরাল হয়ে আছে, মানটাও সমান আছে, ফলে এটা সেম ভেক্টর। এবার এই ভেক্টরটাকে একটু নামিয়ে নিয়ে আসো নিচে, নামিয়ে নিয়ে এসে আবার একটু এইভাবে সরিয়ে নাও, তাহলে এটা পেলাম। দেখো মনে করো এটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটা এখানে আসলো, অপরিবর্তিত থাকলো মানে ওদিকে। এটা হচ্ছে বি ভেক্টর, এই বি ভেক্টরটাকে আমি এখানে সরিয়ে নিয়ে আসলাম, এটাও মানে ওদিকে অপরিবর্তিত থাকলো। তাহলে আমি এই বাহুটা যদি জয়েন করে দিই তাহলে এটা ত্রিভুজ হবে। আমি নাম দিলাম মনে করো এ বি সি। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? যে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে, দুটো সমজাতীয় ভেক্টরকে আমি প্রকাশ করতে পেরেছি। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, এই বাহুটি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করবে। অর্থাৎ ভেক্টর সি ইজিক্যাল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এবার যদি এমন হয় যে কোনো একটা ত্রিভুজের আমি তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে, একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা তিনটা ভেক্টরকে সূচিত করে দিয়েছি, একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে সূচিত করেছি, এ বি, বি সি, সি এ। তাহলে এদের লব্ধি কী হবে বা কত হবে? তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি যেমন এই ত্রিভুজগুলো দেখানোর সময় যেমন এই বাহু দ্বারা এ ভেক্টর সূচিত করেছি,
তোমরা এটার অর্থ এখানে একটু বলে দিই। এখানে এ ভেক্টর মানেই হচ্ছে এ বি ভেক্টর, বি ভেক্টর মানেই হচ্ছে বি সি ভেক্টর, আর সি ভেক্টর মানেই হচ্ছে এ সি ভেক্টর। এখানে এগুলো হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি, আর এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। এখানে আমি জ্যামিতিক পদ্ধতিতে বলতে পারি এ বি ভেক্টর এ বি, ভেক্টর বি সি, ভেক্টর সি এ। এটা আলাদা, এটা আলাদা, এটার সঙ্গে এটা মিলিও না। মানে এটা কিন্তু এখানে আমি এই ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে সূচিত করেছি, এবং ত্রিভুজ সূত্র অনুযায়ী বিপরীত ক্রমে গৃহীত বাহুটি হবে এই দুটো ভেক্টরের লব্ধি। কিন্তু এখানটায় আমি কি করলাম, একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা তিনটা ভেক্টরকে সূচিত করে দিলাম। আমার প্রশ্নটা হচ্ছে এই তিনটি ভেক্টরের লব্ধি এখন কত হবে, অর্থাৎ ভেক্টর এ বি, ভেক্টর বি সি প্লাস ভেক্টর সি এ, এটা কত হবে? এখানে আমি নাম দিতে পারি ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি। তার মানে এ বি মানে হচ্ছে ভেক্টর এ, বি সি মানে ভেক্টর বি, আর এটা হচ্ছে সি মানে ভেক্টর সি। এটা কত হবে, লব্ধিটা কত হবে? দেখো এখানেও আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, আগের এই ত্রিভুজ সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, প্রথমে এই বাহুটার কথা বাদ দাও, এই বাহুটার কথা ভেবো না এখন। তাহলে এই এ বি সি এই ত্রিভুজটার এ বি এবং বি সি একই ক্রমে গৃহীত, এ বি এবং বি সি একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টর এ বি আর বি সি সূচিত হয়েছে, ভেক্টর এ আর ভেক্টর বি সূচিত হয়েছে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি, তাহলে এই দুটোর লব্ধি, তার মানে ভেক্টর এ বি ভেক্টর মানে ভেক্টর এ বি প্লাস ভেক্টর বি সি এর লব্ধি হচ্ছে কি, কোনটা? তাহলে এসি, ভেক্টর এসি। ওকে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই দুটো লব্ধি করে নিলাম, মানে এই দুটোর পরিবর্তে এখন আমি এসি পেয়ে গেলাম। এবার এখানে আসো, তাহলে এই ভেক্টর এ বি আর ভেক্টর বি সি এই দুটোর লব্ধির পরিবর্তে, যোগের পরিবর্তে আমরা লিখতে পারি এসি। তাহলে এই তিনটের লব্ধি কত হবে? তাহলে ভেক্টর এ বি প্লাস ভেক্টর বি সি প্লাস ভেক্টর সি এ বি বি সি সি ইজিক্যাল টু এই এ বি প্লাস বি সির পরিবর্তে লিখব এসি, তাহলে ভেক্টর এ সি এই দুটোর পরিবর্তে লিখলাম, কারণ এই দুটো লব্ধি এটা, আর এটা হচ্ছে ভেক্টর সি এ। দেখো ভেক্টর এ সি আর ভেক্টর সি এই দুটো ভেক্টর, দেখো ভেক্টর এ সি বলতে এই ভেক্টরটা বোঝাচ্ছে, আর ভেক্টর সি এ বলতে এই ভেক্টরটা বোঝাচ্ছে। আলটিমেটলি এসি বলো আর সি এ বলো, দুটো ভেক্টরের মান কিন্তু সমান, কারণ এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্বটা নির্দিষ্ট। তাহলে ভেক্টর এসি আর ভেক্টর সি এ দুটোরই মান সমান, কিন্তু ডিরেকশন হচ্ছে অপোজিট। আলটিমেটলি এটা ইজিলি লিখতে পারি ভেক্টর এসি প্লাস সি এটাকে লিখতে পারি, যে সি এ ভেক্টর লিখেছি এটাকে লিখতে পারি আমরা মাইনাস ভেক্টর এসি, কারণ এসি আর সি এ পরস্পরের বিপরীত ভেক্টর, এসি আর সি এ পরস্পর বিপরীত ভেক্টর, কেটে গেল, কেটে গিয়ে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 0। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা যদি তিনটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে সূচিত করতে পারি, তাহলে ওই তিনটি ভেক্টরের লব্ধি বা যোগফল হবে 0। এবার আমরা চলে আসি সামন্তরিক সূত্রে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা যদি তিনটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে সূচিত করতে পারি, তাহলে ওই তিনটি ভেক্টরের লব্ধি বা যোগফল হবে 0। এবার আমরা চলে আসি সামন্তরিক সূত্রে। ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। মনে করো কোনো একটা সামন্তরিকের
আমি সামনে নাম ধরলাম এ বি সি ডি। কোনো একটি সামন্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা, যে কোনো দুটি সন্নিহিত বাহু বলতে যেমন এই বাহু আর এই বাহু, এ বি আর বিসি বাহু দুটো পরস্পরের সঙ্গে বি বিন্দুতে যুক্ত, তাহলে এই দুটো বাহু সন্নিহিত বাহু, বা এই দুটো বাহু সন্নিহিত বাহু এই বিন্দুতে সন্নিহিত আছে, অথবা এই দুটো বাহু সন্নিহিত বাহু এখানে সন্নিহিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই এ বি সি ডি সামন্তরিক এখানটায় নিয়েছি, এর যে কোনো দুটো সন্নিহিত বাহু নিলাম আমি, একটা হচ্ছে এ বি, একটা বিসি। এই দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে আমি সূচিত করছি। এটা একটা ভেক্টর নিলাম ভেক্টর এ, আর এটা একটা ভেক্টর নিলাম ভেক্টর বি। তাহলে যে কোনো দুটো সন্নিহিত বাহু দ্বারা আমরা দুটো সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে সূচিত করলাম। তাহলে সামন্তরিকের ওই সন্নিহিত বাহুর সংযোগকারী যে বিন্দু, সে বিন্দুগামী যে কর্ণ, এই কর্ণটাই হবে এই দুটো ভেক্টরের লব্ধি। অর্থাৎ কোন একটা ভেক্টর এই ডিরেকশনে কাজ করছে এবং কোন একটা ভেক্টর এই ডিরেকশনে কাজ করছে। কোনো বস্তু ধরলাম, এই একটা বস্তু, এই বস্তুর উপর আমি এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এটা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে বস্তুটির উপর কার্যকরী বল কত হবে সেটা নির্ণয় করার জন্য এই সামন্তরিক সূত্র। তাহলে একটা সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে সূচিত করে দিলাম, তাদের লব্ধিটা হচ্ছে এই সন্নিহিত বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটাই, অর্থাৎ এই কর্ণের যে দৈর্ঘ্য সেটাই হবে লব্ধি ভেক্টরটির মান, অর্থাৎ এই বস্তুটির উপর যে কার্যকরী বল প্রযুক্ত হবে সেই বলটির মান। এবং কোন ডিরেকশনে বস্তুটির উপর সেই কার্যকরী বল প্রযুক্ত হবে, এই যে ডিরেকশনটা দেখানো হয়েছে সেই ডিরেকশনটাই। এবং এই দুটো বলের প্রভাবে এই বস্তুটি এই ডিরেকশনেই কিন্তু মুভ করতে শুরু করবে, চলতে শুরু করবে। ডিয়ার স্টুডেন্টস, একটা কথা তোমাদের বলি, প্রথম তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন কিচ্ছু না। আমি ক্লাসের শেষে কিছু কোয়েশ্চেন দিয়ে দেব তোমাদের, সেই কোয়েশ্চেন ধরে ধরে তোমরা উত্তরগুলো তৈরি করবে। আর একদমই ঘাবড়ে যাবে না। তোমাদের মনে হতে পারে যে কেমন যেন সায়েন্সটা বা বিশেষ করে ভেক্টরটা একটু অগোছালো লাগছে, একদমই না। তোমরা ধীর স্থিরভাবে করো, যেটুকু করাচ্ছি সেটুকু মনোযোগ দিয়ে পড়ো, বোঝার চেষ্টা করো, এবং আমি ক্লাসের শেষে কোয়েশ্চেন দিয়ে দেবো, সেই কোয়েশ্চেনগুলো ধরে ধরে তোমরা অ্যান্সারগুলো করো, দেখবে সব ঠিক আছে, কোনো প্রবলেম তোমাদের হবে না। একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের আগেও প্রচুর স্টুডেন্টস এগুলো করে বেরিয়েছে, তাদের কাছে এগুলো এখন খুব সহজ একটা বিষয়, তোমাদের কাছেও খুব সহজ হয়ে যাবে যদি তোমাদের আন্তরিক চেষ্টাটা থাকে তাহলে। তাহলে ভেক্টর যোগের সামন্তরিক সূত্রটা কি দাঁড়ালো? কোনো একটি সামন্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে সূচিত করা যায়, তাহলে ওই সন্নিহিত বিন্দুগামী সামন্তরিকটির যে কর্ণ, ওই কর্ণটি হবে উক্ত ভেক্টর দুটির লব্ধি ভেক্টর, অর্থাৎ কর্ণটির দৈর্ঘ্য হবে লব্ধি ভেক্টরের মান, এবং কর্ণটির যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনেই লব্ধি ভেক্টরটি কাজ করবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। আমরা ত্রিভুজ সূত্র করলাম, সূত্রটা দেখালাম, কিন্তু তার গাণিতিক রূপটি আমরা এখনও করিনি। আমরা একেবারে গাণিতিক রূপটা এবারই করব, তবে সেটা ত্রিভুজ সূত্রে আর যাব না, সরাসরি সামন্তরিক সূত্রের মাধ্যমে করে দেখাবো। প্রশ্নটা থাকবে তোমাদের এই রকম যে ভেক্টর যোগের সামন্তরিক সূত্রটি লেখো ও গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো বা নির্ণয় করো, বা দুটি ভেক্টরের, প্রশ্নটা এরকমও থাকতে পারে, দুটি ভেক্টরের লব্ধি সামন্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করো। চলো দেখা যাক।
ডিয়ার স্টুডেন্টস, দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করার আগে ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে হবে। ধরো এই একটা ভেক্টর, 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 এটা একটা ভেক্টর। এক্ষেত্রে বুঝতে পারছো তোমরা যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের বিপরীত অভিমুখী আছে। আমি বিপরীত ভেক্টর বলবো না, ভেক্টর দুটি মান সমান নাও থাকতে পারে, কিন্তু অভিমুখটা বিপরীত আছে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা কোনটা ধরবো? এখানে অ্যাঙ্গেলটা কি এটা ধরবো? না। সবসময় মনে রাখবে, যদি একটা বিন্দু থেকে দুটো ভেক্টর বেরিয়ে যায় বা একটা বিন্দুতে দুটো ভেক্টর প্রবেশ করছে, তাহলে সেটাই হবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। হয় ভেক্টর দুটি ওই বিন্দু থেকে নির্গত হবে, অথবা ভেক্টর দুটি ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে, অথবা মিলিত হওয়ার চেষ্টা করবে। যে বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করবে সেই বিন্দুতে যে কোণটা গঠন করবে সেটাই হবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। যদি এমন হয় যে এই ভেক্টরটা এই বিন্দু থেকে নির্গত হচ্ছে আর এই ভেক্টরটা এই বিন্দুতে গিয়ে প্রবেশ করার চেষ্টা করছে বা প্রবেশ করছে, তাহলে কিন্তু এই কোণটা আমরা ধরতে পারবো না। এই ভেক্টর দুটোর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে তুমি আগে পিছিয়ে করো, তাহলে এই ভেক্টরটাকে তুমি পিছিয়ে নিয়ে আসো, তাহলে এই ভেক্টরটা মানেই হচ্ছে এই ভেক্টরটা আমি জাস্ট শুধু পেছন দিকে সরিয়ে নিয়ে এসেছি, মান ও দিক অপরিবর্তিত আছে। তাহলে এই বিন্দুতে দেখো এখন যে এই ভেক্টরটাও প্রবেশ করছে আর এই ভেক্টরটাও প্রবেশ করছে, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে এটা। অথবা তুমি এই ভেক্টরটাকে ওইদিকে নিয়ে যেতে পারো, সরি বাঁকা হয়ে গেছে, এটা এই ডিরেকশানে যাবে, এদিকে নিয়ে যেতে পারো, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে এটা। তো যাই হোক, এটা হোক বা এটা হোক, এই দুটো কিন্তু সমান কোণ উৎপন্ন হবে। মনে রাখবে যে একটা বিন্দুতে হয় দুটো ভেক্টরকে প্রবেশ করতে হবে, নাহলে একটা বিন্দু থেকে দুটো ভেক্টরকে নির্গত হতে হবে। যদি এরকম হয় তাহলে সেই বিন্দুটিতে যে কোণ হবে সেটাই হবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এখানটা দেখো এই সামুদ্রিকটার ক্ষেত্রে এই বিন্দু থেকে এই ভেক্টরটা নির্গত হচ্ছে আর এই ভেক্টরটাও কিন্তু এই বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা। সামান্তরিক পদ্ধতিতে দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে গেলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ অবশ্যই জানতে হবে। অর্থাৎ এটাকে একটু ডিটেলসে বলি, এই একটা বস্তু, তোমরা কেউ এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে যার মান হচ্ছে এ, আর এই ডিরেকশনে কেউ একজন ফোর্স অ্যাপ্লাই করলো যার মান হচ্ছে বি। তা আমি যদি বলি এখন যে এই বস্তুটার উপরের নিট ফোর্স কত কাজ করছে বা লব্ধি বলটা কত, সেটা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি যে বলটা প্রয়োগ করলে তার সঙ্গে এই বলটা কত অ্যাঙ্গেলে প্রযুক্ত হলো, অর্থাৎ এই দুটো বলের মধ্যবর্তী কোণটা কত। এই দুটো বল মোটামুটি ধরে নেওয়া যায় যে এই বিন্দুতে মিট করবে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটাই হলো এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তো চলো তাহলে এবার আমরা ভেক্টর যোগের সামন্তরিক সূত্রটির গাণিতিক রূপটা দেখে নিই। গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করি, খুব ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্টস, প্রচণ্ড মনোযোগ সহকারে তোমরা এটা দেখবে। তাহলে আমি সামন্তরিকটা আর একবার ড্র করে নিই। এ বি সি ডি, এটা দিয়ে এ ভেক্টর সূচিত করেছি, এদিকে সূচিত করেছি বি ভেক্টর, এবং সামন্তরিক সূত্রের বিবৃতি অনুযায়ী এটা হবে লব্ধি। এই লব্ধিটা সবসময় ডবল অ্যারো দেবে এবং লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্ট্যান্ট, তাই আর দিয়ে সূচিত করব। মাথায় একটাই এর মাথায় কিন্তু ডবল অ্যারো হবে না, এর মাথাতে একটাই অ্যারো, কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে লব্ধিটা যখন আমরা সূচিত করব তখন সেখানে ডবল অ্যারো। আর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার ধরে নাও থিটা। তাহলে আমাকে এখন কি নির্ণয় করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে লব্ধির মান, অর্থাৎ বিডি এই রেখাটির দৈর্ঘ্য, কারণ বি থেকে ডি পর্যন্ত বিডি এটাও কিন্তু একটা ভেক্টর। কোন ভেক্টর? এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে
এটার মান আছে, দিক আছে, মানটা হচ্ছে বি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স, সেটাই হচ্ছে মান, আর ডিরেকশনটা হচ্ছে এটা, এই ডিরেকশনটাও আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমরা মানটা নির্ণয় করি। তাহলে একটা কাজ করো, এই বিসি রেখার বর্ধিতাংশের উপর ডি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করো ই। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ সামুদ্রিকের দুই বিপরীত বাহু এটা আর এটা পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। এবার চলে এসো সমকোণী ত্রিভুজ বি ডি ই থেকে পাই কি পাবো, বি ডি স্কোয়ার ইজিক্যাল টু, মানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে ডি, আমি বি ডি ই ত্রিভুজটা নিচ্ছি, এখানে সূক্ষ্মকোণটা আমি এটাকেই ধরছি আপাতত, ঠিক আছে, অসুবিধা নেই, যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, মোট কথা ডি ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এবার এই বিইটা দেখো, বিই ইজিক্যাল টু হচ্ছে বিসি প্লাস সিই, তাহলে আমরা লিখি ডিই স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার বিসি প্লাস সিই বাইরে স্কোয়ার দেবো, কারণ বাহুটার স্কোয়ার। এখানে কিন্তু এই বাহুটার স্কোয়ার বলতে তোমরা কখনোই কিন্তু বি স্কোয়ার ই স্কোয়ার এটা লিখবে না, কিন্তু কখনোই এটা বি স্কোয়ার ই স্কোয়ার নয়। বি স্কোয়ার ই স্কোয়ার বললে কিন্তু বি একটা আলাদা মান, ই একটা আলাদা মান বোঝাচ্ছে, কিন্তু এক্ষেত্রে বিই দ্বারা আমরা এই রেখাটাকে রিপ্রেজেন্ট করছি, তাই বিই বাইরে স্কোয়ার ইজিক্যাল টু ডিই স্কোয়ার প্লাস এটাকে সূত্রে ফেলে দাও, বিসি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিই। এবার ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ ডি ডি থাক ই থাক সি, ডি ই সি থেকে পাই কি পাচ্ছি, ডিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার ইজিক্যাল টু ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার। তাহলে ডিই স্কোয়ার আর সিই স্কোয়ার এখানে আছে, দেখো ডিই স্কোয়ার সিই স্কোয়ার এই দুটো যোগ করে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, তা লিখতে পারি এখানে বিসি স্কোয়ার লিখে দিলাম এটা, তারপর এই দুটোর যোগফল হিসেবে লিখছি আমরা এখন সিডি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিই, এটা 1 নাম্বার হিসেবে আমরা রাখলাম। এবার দেখো আমরা এই বাহু, এই যে সামুদ্রিক 4টে বাহু, তার মধ্যে কোনগুলোর দৈর্ঘ্য জানি, দেখো আমরা জানি এ বি বাহুর দৈর্ঘ্য এ, এই ভেক্টরটার মান হচ্ছে এ, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য এ, তো এটা যদি এ হয় তাহলে এটারও এ, বিসি বাহুর দৈর্ঘ্য বি, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য ডি। তাহলে এখানে দেখো এই যে পেলাম তার মধ্যে কোন মানগুলো আমরা জানি, বিসি হচ্ছে বি, সিডিটা হচ্ছে আমার এ, আর এখানে আছে বিসি জানি এ, সিইটা জানি না, তাহলে সিইটা কি করে বের করব, দেখো ত্রিভুজ বিসিই থেকে পাই সিই, আমরা জানি কোনটা এই 3টে বাহুর মধ্যে, শুধু এটা জানি, এটার দৈর্ঘ্য জানি না, এটারও দৈর্ঘ্য জানি না, শুধু এটার দৈর্ঘ্য জানি যেটা হচ্ছে এ। তাহলে সিই বাই সিডি করি, যেহেতু এটা সিডির মানটা আমরা জানি, তাই সিডি বাই সি তাহলে কত হবে, এটা হচ্ছে থিটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, তো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, তাহলে সিই ইজিক্যাল টু হচ্ছে সিডি কস থিটা, সিই এর মানটা আমরা পেলাম সিডি কস থিটা। আমরা চেষ্টা করছি যে মানগুলো পুট করব, এখানে সবগুলো মান জানা ছিল না বলতে শুধু সির মানটা জানা ছিল না, বিসি এর মান জানি, সিডি এর মান জানি,
শুধু সিইর মান জানতাম না, সেটা এই ত্রিভুজটাকে, ছোট ত্রিভুজটাকে কাজে লাগিয়ে আমরা সিইর মানটা বের করলাম। আচ্ছা, তাহলে চলে আসি মানগুলো বসাই এবার। বিডি বলতে এই কর্ণের দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, যেটাকে আমরা ধরেছি আর। তাহলে বসাই এদিকে আর স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার বলতে এটা বসাও বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বলতে হচ্ছে এটা বসাও এ স্কোয়ার প্লাস টু বিসি বলতে এই যে বসালাম বি, সি বলতে বসালাম সিডি কস থিটা, সির পরিবর্তে এই যে বের করে রেখেছি সিডি কস থিটা, সেটা বসালাম। পরের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু সাজিয়ে নিলাম প্লাস টু বি, সিডির মানটা বসাও, সিডি মানে হচ্ছে তোমার এই যে এ বি আর সিডি সমান এ, তার মানে এ কস থিটা। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এটাই হচ্ছে দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা পাবো তার মান নির্ণয় করার সূত্র। যদি এমন হয় যে এদিকে একটা ভেক্টর কাজ করছে পি এবং এদিকে একটা ভেক্টর কাজ করছে কিউ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এদের লব্ধির মান কত হবে? যদি এরকম ম্যাথমেটিক্যাল কোশ্চেন তোমাদের আসে তাহলে সরাসরি তোমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করবে, বলবে এই দুটো ভেক্টরের লব্ধির মান আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কস থিটা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এই জিনিসটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং খুব বেসিক জিনিস, তোমাদের যেখানে সেখানে যখন তখন এটা করতে হবে। তাহলে আমি কিভাবে নির্ণয় করলাম তোমরা একবার রিপিটেড ওয়েতে পুরো ক্যালকুলেশনটা দেখে নেবে। কখনো কখনো পরীক্ষাতে সরাসরি এই প্রশ্নটাই দিয়ে দেয় যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখো ও তার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, এই পর্যন্ত আসতে হবে। কিন্তু ডিয়ার স্টুডেন্টস, আমি এই দুটো ভেক্টরে যে লব্ধি নির্ণয় করছি সেই লব্ধিটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে, তাহলে তার মানের সাথে সাথে দিকটাও থাকবে। তো আমি তো শুধুমাত্র মানটা নির্ণয় করলাম, এই লব্ধির মানটা, মানে সামান্তরিকের যে কর্ণটা সেই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এটা, তার মানে লব্ধির মানটা হচ্ছে এটা। এবার তো দিক নির্ণয় করতে হবে, তো কোন দিকে কাজ করবে বস্তুটি, কোন দিকে মুভ করবে, কোন দিকে সরে যাবে। তার জন্য একটা কাজ করো, ধরে নিলাম যে লব্ধি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে এ ভেক্টরের দিকে কাজ করছে। আবার বোঝার চেষ্টা করো আমি কি বললাম। ধরি, কথাটা লিখতে হবে কিন্তু, এটা এতটা করার পরে লিখতে হবে যে ধরি লব্ধি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে এ ভেক্টরের দিকে কাজ করছে। আমি এরকম ভাষা কেন বললাম? দেখো, বি ভেক্টরের সঙ্গে আলফা কোণ তো এই দিকটাতেও তো হতে পারে, এই দিকটাতেও তো হতে পারে, কিন্তু এই দিকটায় নয়, যেদিকে এ ভেক্টরটা আছে সেই দিকটায়, মানে এই দিকটায়। তাই বললাম লব্ধি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে এ ভেক্টরের দিকে কাজ করছে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ বি ডি ই, এখান থেকে ট্যান আলফাটা আমরা বের করব। এটা আলফা, ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো ডিই বাই বিই। তাহলে এখানে লিখবো আমরা ট্যান আলফা। আমি কিন্তু কথাটা লিখলাম না, তোমাদের কিন্তু সেই কথাটা লিখতে হবে, যে কথাটা মুখে বললাম, যে ধরি লব্ধি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে এ ভেক্টর দিয়ে কাজ করছে, ওই কথাটা লিখবে। তারপর লিখবে অতএব সমকোণী ত্রিভুজ বি ডি ই থেকে পাই ট্যান আলফা ইজিক্যাল টু হচ্ছে ডিই বাই বিই। আবার ডিটার মান জানি না, বসাচ্ছি, দাঁড়াও, তার আগে আমি বিটাকে ভেঙে নিই। এই যে বিইটা আছে, এই বিইটা মানে বিসি প্লাস সিই করতে হবে এটাকে। চলে এসো, ইজিক্যাল টু ডিই বাই বিসি প্লাস সিই। এবার বিসির মানটা আমরা জানি, বিসির মান হচ্ছে তোমার এ, ডির মান জানি না, সিইর মান জানতাম না, কিন্তু এর আগে আমরা বের করে নিয়েছি। এখানে আমরা বের করে তোমাদের দেখিয়েছি যে সিইর মানটা কী হবে। সিইর মান সিডি কস থিটা বের করেছি। তাহলে বের করতে হচ্ছে শুধু আমাকে এখন ডিইর মানটা আমরা ওই ত্রিভুজ থেকেই বের করব। কিভাবে বের করব? ডিই বাই সিডি, ডিই বাই সিডি, ছবি দেখো,
ডিই বাই সিডি কী হবে, থিটার অপোজিট আর্ম, এটা অপোজিট বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে ডিই ইজিক্যাল টু হচ্ছে সিডি সাইন থিটা। এখানে বসাই, ডির জায়গায় বসাবো সিডি সাইন থিটা, বিসি থাকলো, সির জায়গায় আমরা পেয়েছিলাম সিডি কস থিটা, এর আগে যেটা পেয়েছিলাম আমরা। এবার মানগুলো পুট করি। তাহলে সিডি মানে হচ্ছে তোমার এটা, তার মানে হচ্ছে তোমার এ ভেক্টর, আর বিসি মানে বি ভেক্টর। তাহলে সিডি জায়গায় বসাবো এ ভেক্টর, তাহলে এ ভেক্টর তো বসাবো না, মানটা বসাবো থিটা, বা বিসি জায়গায় বি প্লাস এ কস থিটা। এটা ট্যান আলফা ইজিক্যাল টু, আমার তো ট্যান আলফা বের করতে হবে না, আমার বের করতে হবে আলফা। তাহলে অতএব আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এটাই হলো তোমার লব্ধি ভেক্টরের অভিমুখ। এখানে এ আর বি ভেক্টর দুটোর মান দেওয়া থাকবে এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকবে। তোমরা এই রাশিমালায় এ বি এবং থিটার মান বসাবে, বসিয়ে কিছু একটা আসবে, দিয়ে তারপর ট্যান ইনভার্স করবে। মনে করো এখানে আসলো, এটা ক্যালকুলেশন করে আসলো √3, তাহলে আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স √3, মানে হচ্ছে ট্যান কত ডিগ্রির মান √3, তাহলে তারপরে লাইন নেব ইজিক্যাল টু 60 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় তোমাদের মনোযোগ দিয়ে জানতে হবে, শুনতে হবে। আমি আরেকবার ছবিটা এবারে ড্র করে নিচ্ছি। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ ছিল থিটা, এটা ছিল আলফা। দেখো ওখানে যেটা পেলাম আমরা, আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা, এটা ছিল কোণ নির্ণয়ের রাশিমালাটা। এখন মনে করো তোমাকে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হলো, তুমি সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করছো, লব্ধি নির্ণয় করলে। এবার তুমি মধ্যবর্তী কোণটা নির্ণয় করবে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা কোন ডিরেকশনে কাজ করছে সেটা নির্ণয় করবে। তুমি এই সূত্রটা যদি ভুল করে এরকম করে লিখে দাও এই অবস্থায়, যে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে মানে এই ছবির নিরিখে ভুল হয়ে যাবে। তুমি যা ছবি এখানে দিয়েছো, যে ছবি ধরে ক্যালকুলেশন করছো, সেই ছবির নিরিখে এটা কিন্তু ভুল, কারণ তুমি এ আর বি এর পজিশন চেঞ্জ করে দিয়েছো। তাহলে মনে রাখার উপায় কি আমি বলে দিচ্ছি। দেখো, ট্যান আলফা ইজিক্যাল টু, ট্যান মানে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত আছে থিটা, এটা ধরেই কাজ করতে হবে। তাহলে থিটা বসিয়ে দাও, হয়ে গেল। এবার তুমি যে অ্যাঙ্গেলটা ধরেছো, এই লব্ধি ভেক্টরটা কার সঙ্গে অ্যাঙ্গেলটা ধরেছো, তুমি বি ভেক্টরের সঙ্গে ধরেছো, তাহলে বিটাকে এখানে রেখে দাও ফাঁকা, বিটাকে ফাঁকা রাখো। অপর ভেক্টরটা কি এটাকে এর সঙ্গে গুণ করো, এটা এর সঙ্গে গুণ করো, দিয়ে যোগ করে দাও। পরের লাইনে আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এইভাবে তোমাদের নির্ণয় করতে হবে। যদি এমন হয় যে তুমি আলফা অ্যাঙ্গেলটা এর সঙ্গে না ধরে তুমি এখানে ধরেছো, তাহলে কি হবে, তাহলে দেখো কী হবে, তাহলে ট্যান আলফা ইজিক্যাল টু সাইন বাই কস করে দাও, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা দিয়ে দিয়েছি, অ্যাঙ্গেলটা ধরা হয়েছে এ ভেক্টরের সঙ্গে, লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল যেটা ধরেছি, তাহলে এটাকে ফ্রি রাখো, বিটাকে এর সঙ্গে গুণ করে দাও, তাহলে হয়ে গেল। তো এরপর আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স করে বের করে নাও। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খাতা পেন ধরে তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, খাতা পেন ধরে প্র্যাকটিস করবে, বারবার করে লিখে প্র্যাকটিস করবে, তাছাড়া কিন্তু গুলিয়ে যাবে, প্রবলেম হবে, অসুবিধা হবে ভবিষ্যতে। অবশ্যই খাতা পেন খাতা পেন খাতা পেন খাতা পেন ধরে সম্পূর্ণ ক্যালকুলেশনটা করো,
একবার বইটা পড়ে নাও, দেখে নাও, বুঝে নাও, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। এখন এই 40-45 মিনিটের ক্লাসে যে যতটুকু ম্যাটেরিয়ালস তোমরা পাচ্ছ, তার চেয়েও বেশি ম্যাটেরিয়ালস তোমাদের পেতে হবে, আরও বেশি দেবো আমরা। এখন প্রথম আছো, ক্লাসগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু স্পিড একসময় বাড়াতে হবে, কারণ এটা অনেক বড় সিলেবাস, সেই সিলেবাসটা শেষ করতে হবে আমাদের সময় মতো, এবং অনেকটা সময় পেরিয়ে গেছে, নষ্ট হয়েছে। ঠিক আছে, তোমরা যত্ন নিও নিজেদের প্রতি, নিজের লেখাপড়ার প্রতি কনসেন্ট্রেট করো। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।